আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা, আমি রিদওয়ানা বিনতে জলিল। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব। ঈদের সময় নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলেও নিশ্চিত করেন তিনি। বিল্লাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সমুদ্রপথে অবৈধভাবে গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত এসওপি চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ চুক্তির ফলে সমুদ্রপথে অস্ট্রেলিয়া যেতে আটক হলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যাবে। প্রচেষ্টা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকানা নেই, আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে। এগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক, তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করব সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে। দেশে জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তাকে গুজব বলে জানান স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট। নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। ঈদের ছুটিতেও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে দাবি নাসিমুল গনির। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এদিকে ঈদের ছুটির পরেই ঢাকা অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে। তো দিন 9 দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নববর্ষ উদযাপন কমিটির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবার শোভাযাত্রায় অংশ নেবে। এবারের আয়োজন হবে প্রাণবন্ত এবং রঙিন। ফারুকী বলেন, এবারে আয়োজন হবে 2 দিন ব্যাপী। নববর্ষের পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিনেও উৎসবমুখর আয়োজন থাকবে। এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সো ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনে থাকবে, পয়লা বৈশাখের আয়োজনে থাকবে, জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। এই সরকারকে বলতে চাই, গণমাধ্যম কর্মীদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের মতো দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার চেষ্টা চলছে। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করার উদ্দেশ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারা। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার
বিপদে নিমজ্জিত করবার জন্য। দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম কর্মীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। মুক্তির আকাঙ্ক্ষাটাকে জনগণের আকাঙ্ক্ষায় পরিণত করতে পারেন। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। অবস্থা বিবেচনায় পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে নেওয়া হয়। বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, তবে এখন অবস্থা উন্নতির দিকে। আরও জানাচ্ছেন রাফি আমিন। ঢাকা প্রিমিয়ার লিগে শাহিনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার সকালে নিজের গাড়িতে করে বিকেএসপির মাঠে পৌঁছান তামিম ইকবাল। এরপর মাঠে নেমে করেছেন টস, সবকিছুও ছিল ঠিকঠাক। তবে কিছুক্ষণ পরেই জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম। অবস্থা দেখে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারে করে ঢাকার এভার কেয়ারে নিয়ে আসার। তবে তার শরীর সেই অবস্থায় না থাকায় তৎক্ষণাৎ পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টসের পরে আর কি সে শারীরিকভাবে অসুস্থতা বোধ করে, বুকে ব্যথা ওঠে। তো বুকে ব্যথা নিয়ে সে এই বিকেএসপির পাশে যে কেপিজে হাসপাতাল আছে, এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেখানে জানা যায় তামিম দুবার হার্ট অ্যাটাক করেছেন, যার মধ্যে একটি ছিল ম্যাসিভ হার্ট অ্যাটাক। এরপর এনজিওগ্রামে হার্টে দুটি ব্লক ধরা পড়ে, একটা শতভাগ আরেকটা আংশিক। ইতোমধ্যে হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে, যদিও ডাক্তার বলছেন তিনি এখনো শঙ্কামুক্ত নন। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন, বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, একটু সময় লাগবে। ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আজ ছিল বিসিবির 19তম বোর্ড সভা, কিন্তু তামিমের কথা শোনার পরেই তা বাতিল করা হয়েছে। বোর্ড কর্তারাও গেছেন সাভারে। সবশেষ দেশবাসীর প্রত্যাশাও সুস্থ হয়ে দ্রুত ফিরুক তামিম ইকবাল। রাফি আমিন, আরটিভি। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচার দ্রুত কার্যকর না হওয়ায় প্রসিকিউটরের অপসারণ চেয়েছেন নিহতদের স্বজনরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভে এমন দাবি তুলেন তারা। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মামলার তদন্তে গতি আনতে জনবল বাড়ানোর পাশাপাশি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন জুলাই গণঅভ্যুত্থানের নিহত ও আহতদের স্বজনরা। প্রমাণ থাকা সত্ত্বেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করেন নিহতের স্বজনরা। আমরা ভুল করেছি ওনার কাছে মামলা দিয়ে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার, যারা ওনার উপরে অনেক বিশ্বাস ছিল আমাদের মামলা নিয়ে, কিন্তু উনি আজ পর্যন্ত কোন শেখ পরিবারের কাউকে অ্যারেস্ট করছে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। এদিকে 2016 সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেফতার চাইবেন, খুবই স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মামলার সংখ্যা বেড়েছে, তেমনি আসামির সংখ্যাও বেড়েছে। এ কারণে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়েছে সরকার। দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। এছাড়া মিরপুরে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি MM মইনুল ইসলাম সহ আসামিদের বিরুদ্ধে আগামী 18ই জুন এবং রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক SI চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার সাহা সহ এই মামলায় আসামিদের বিরুদ্ধে আগামী 28 এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা থামছেই না। মামলার ভয় দেখিয়ে এবং জামিনের আশ্বাস দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চক্র।
ভুক্তভোগীরা বলছেন রাজনীতির সাথে কোনো দিন যুক্ত না থাকলেও মামলায় নাম দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার করা হবে না। নিরপরাধ কোনো মানুষকে এসব মামলায় জড়িয়ে নাজেহাল না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন দমনে চরম নিষ্ঠুরতা দেখায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশা জাগে সাধারণ মানুষের মনে, কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে নিরীহ মানুষ। রাজধানীর খিলগাঁওয়ের ডাক্তার মিজানুর রহমান এমন একজন। আওয়ামী লীগের আমলে 2017 সালে জামাতের রোকন দেখায় একটা মামলা করছে। এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ দেখাই, তাইলে আবার এটা কাজে লাগানো যাবে। এই আবার আওয়ামী লীগ দেখাইয়া 19 জুলাই আমাকে আবার একটা মিথ্যা মামলা দিছে, যেখানে আমি বিন্দুমাত্র জড়িত নাই। 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যা মামলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় সিএমএম আদালতে গত 16 মার্চ হত্যা মামলা দায়ের করেন মগবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম ব্যাপারী। ঠিকানা অনুযায়ী গিয়ে বাদীকে পাওয়া যায়নি। তার বাবা আবুল হোসেন ব্যাপারী জানান, রফিক থাকেন না এখানে। থাকে আবার যায়। হ্যাঁ আয় যায় সবসময়। একসাথে থাকেন না? না একসাথে থাকেন আছে, কিন্তু আমার মোবাইলে ঘরে তালা মারা। যদিও এসব মামলায় প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলেও নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মামলা দিয়ে অহেতুক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময় অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেফতার করার বিষয় এখানে ঘটবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার বেড়াজালে না পড়ে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। শুরু হলো সড়ক ও ট্রেনে ঈদযাত্রা। ভোর 6টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো বিশেষ ব্যবস্থায় চলবে। যারা গত 14 তারিখে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা আজ বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। এই যাত্রার প্রথম দিনে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করে রেল কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এদিকে বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের ভিড়। নিজেদের গন্তব্যে পৌঁছাতে সকাল সকালই এসেছেন অনেকে। উত্তরবঙ্গের 17 জেলার প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের মতো এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রকল্পের উন্নয়ন কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কারখানা ছুটি ঘোষণা করলেই চন্দ্রা এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি রয়েসউদ্দিন জানান, ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় 4 স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। এদিকে ঈদ যাত্রা শুরুর আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। মহাসড়কের দাউদকান্দি এলাকার টোল প্লাজা থেকে শুরু করে 14 গ্রামের শেষ সীমান্ত পর্যন্ত কুমিল্লা অংশের 12টি পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে বলে জানান পুলিশ।
প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হয়েছে। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন 5 জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সেবার উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, এ অঞ্চলে 50 বছরের নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার কলঙ্ক থেকে আজ মুক্ত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন বুশরা সুলতানা। উত্তাল সমুদ্র পাড়ি দেয়া সন্দ্বীপবাসীর নিত্যদিনের সংগ্রাম। মাত্র 750 বর্গ কিলোমিটারের দ্বীপ সন্দ্বীপের 4 লাখ বাসিন্দার জন্য এতদিন কুমিরা গুপ্তাছড়া সহ 6টি নৌপথ এবং একটি যাত্রীবাহী জাহাজই ছিল শেষ ভরসা। ঝুঁকিপূর্ণ স্পিডবোট ও ট্রলার পারাপারে দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী। ফেরি চালু হওয়ায় দ্বীপবাসী সেই দুর্ভোগ থেকে মুক্তি পেল। এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, এটা জীবনে কখনো কল্পনা করি নাই। বাংলাদেশের মেইন ভেল্টের সাথে সরাসরি যুক্ত হতে পারছে এই ফেরি, একদিন এই সন্দ্বীপবাসীকে সমৃদ্ধশালী করবে। এই অনুভূতি অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না, আমরা তো আবেগে উদ্বেলিত। এ পথ পাড়ি দিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধ যাত্রীরা প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সূর্য ডোবার পর বন্ধ হয়ে যায় সকল যোগাযোগ। কিছু সংখ্যক লোকের কারণ তারা এককভাবে এই মানুষগুলোকে জিম্মিয়ে রেখেছিল, যেটা ফজল কবির সাহেব, যেহেতু উনি এই এলাকার লোক, উনি ঠিকই বুঝতে পারছেন। তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হয়েছে। এখানে আমাদের প্রায় 8 মাস আমরা আছি, এই 8 মাস উনি কাজ করেছেন। কুমিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে বলে জানান প্রধান উপদেষ্টা। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। এই উদ্যোগ সন্দ্বীপের মানুষের ভোগান্তি কমাবে, এই প্রত্যাশা সকলের। বুশরা সুলতানা, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনা করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। 30 দিনের সাময়িক যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার রিয়াদে বৈঠকে বসেন দেশ দুটির প্রতিনিধিরা। এর আগে রোববার ইউক্রেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক হয় মার্কিন কূটনীতিকদের। দুই দেশের বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক স্থাপনায় দূরপাল্লার হামলা বন্ধ নিয়ে আলোচনা হয় এসব বৈঠকে। সেই সাথে কৃষ্ণ সাগরে সামরিক তৎপরতা বন্ধ নিয়েও কথা বলেন বৈঠককারীরা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। খেলার খবর ফুটবল। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নাজমুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে এবার এশিয়ান কাপে ওঠার লড়াইটা যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। একে তো হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বৃদ্ধি, সেই সাথে ম্যাচের আগের কয়েকদিন ভারতের অসহযোগিতায় বাংলাদেশকে তাতিয়ে দেয়া। শিলংয়ের জওহরলাল নেহরুতে তাই স্মরণকালে সেরা প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। এই ম্যাচ ঘিরে আমরা খুবই এক্সাইটেড। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে বলে আশা করছি। সাফল্যে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। 31 দেখায় ভারতের 16 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। তবে 12 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু দল। এই পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট হলেও দু দলের মধ্যে এবার হামজায় থাকবে বড় পার্থক্য। I think it's the best squad so far. অনেক স্ট্রং আর হামজা তো আসছে, so it definitely is a big boost for us. 2027 সালে সৌদি আরবে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার মিশনে ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে চায় ক্যাবরেরার বাহিনী। আগের 3 দিন অনুশীলনে নানা বাধা থাকলেও নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় জামাল হামজারা। প্রেসার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম উই আর কুল।
বাংলাদেশ যেমন হামজাকে ঘিরে স্বপ্ন বুনছে, তেমনি ভারতও তাকে আটকানোর ছক কষছে। টেক্কা দিতে তাই অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে ব্লু টাইগার্স তারকা সুনীল ছেত্রীকে। যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। হামজার সাথে জামাল তোপুরা সঠিক তালে খেলতে পারলে হয়তো এবারেই কাঙ্ক্ষিত জয় ধরা দেবে লাল সবুজের। নাজমুস সাকিব, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।